পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। পাখি হাসতে হাসতে পেটে খিল ধরে এলো। এই ছেলেটা হাসার এত কথা বলতে পারে, তবে এই বেচারা ওদের বিয়ের ব্যাপারটা জানে। ছেলেটার পেটে কিন্তু কথা পচে। সহসা মনের কথা কাউকে প্রকাশ করবে না, নিতান্ত প্রয়োজন ছাড়া। সন্ধেয় ইচ্ছে এলো পাখিকে নিতে, মুক্তি আপা যাবে না, সেজন্য স্বাধীন যাচ্ছে সঙ্গে। পাখি সাদামাটা ভাবেই গেল, আহামরি সাজলো না, লং কুর্তির সঙ্গে হিজাব পরে বেরিয়ে গেল। সেখানে গিয়ে এক তুমুল কাণ্ড। রান্নাবান্নার কাজ আগে থেকে কমপ্লিট, জোয়ান বুড়ো কেউ বাকি নেই, সকলে আনন্দ ফুর্তিতে মজে। নওয়াব ভাই আর সিমরান আপুকে পাশাপাশি বসে থাকতে দেখা গেল। মুস্কান আপুও আছে, তাছাড়া রোজাইন রোজকেও দেখা গেল। এত এত মানুষের ভিড়ে পাখির ভীষণ অস্বস্তি বাড়ল। সে একটু লাজুক স্বভাবের, হঠাৎ কারোর সঙ্গে মিশতে পারে না। তবে যার সঙ্গে তার ভাব থাকবে তাকে মনের কথা সব বলে দিতেও বিলম্ব করবে না। পাখি মুস্কানের পাশাপাশি বসলো। পাশ থেকে মুস্কান বলে উঠল, লজ্জা লাগলো না তোর এখানে আসতে? এখানে যারা আছে সবাই আমাদের পরিবারের লোক। আমি তোমার পরিবারের লোক না। না, তুই আমার কেউ নোস, কেবল শত্রু। তোকে দেখলেই আমার শরীরের মধ্যে আগুন জ্বলে, আগুন। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবুও কেন এমন আচরণ করো? সবচেয়ে বড় ক্ষতিটা তুই করেছিস পাখি, আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছিস। আমি তো নগদে এসেছি, তার আগে কেন বলনি তাকে? কেন না, সুযোগ ছিল না। তাহলে আমার দোষ কোথায়? মুস্কান উত্তর দিতে পারল না, চট করে উঠে পড়ল, অপর প্রান্তে গিয়ে বসে পড়ল। নওয়াব কাজের কারণে পাখিকে সময় দিতে পারল না, তবে খেয়াল রাখছে ওর কিছু লাগছে কিনা। রাত 8টা বাজে, সকলে খাবারের জন্য বসেছে। নওয়াব ওকে ওদের ফ্যামিলি মেম্বারদের পাশে বসিয়ে গেল খাসির মাংস আনতে। পাখি একটি রোস্টের উপর কামড় বসিয়েছিল, অল্প অল্প পোলাও মুখে নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে জাহিদ তালুকদার এসে হাজির। বেচারা বসার জন্য জায়গা পাচ্ছে না। পাখিকে নিজের পরিবারের সঙ্গে বসতে দেখে তার মেজাজ ক্ষিপ্ত হয়ে এলো। দেখলো আশপাশ নওয়াব আছে কিনা, না নেই। বেয়াদবটা পেয়েছে সৌজন্য সুযোগ। এই যে, হ্যাঁ, তুমি এখানে কি করছো? এখানে কি তোমার থাকার কথা? তুমি আমাদের পরিবারের কোনো সদস্য হও? পাখি পুরো আহাম্মক হয়ে গেল, মুখে আর রোস্টটা ভরতে পারলো না, প্লেটের ওপর রেখে দিল। ভয় ভয় নজরে জাহিদের কাঠিন্য মুখটা একবার দেখতে চেষ্টা করলো, আমতা আমতা করে বলল, না। তাহলে এই অনুষ্ঠানে তুমি কি করছো? বোন দিয়ে শান্তি মিটে নাই, এখন আবার তোমাকে পাঠিয়ে দিয়েছে বাকিটা এই বাড়ির ছেলেদের মাথা খেতে। পাখি পুরো থ মেরে রইল, অপমানে চোখ দুটি ভীষণ জ্বালা করছে। অতঃপর নেত্রমণি ঘোলাটে হয়ে অশ্রুতে ছলছল করে উঠল, বুক ফুঁড়ে কান্না উপচে বেরিয়ে এলো। উনি পাখির সামনে থেকে খাবারের প্লেট ছো মেরে টেনে নিলেন, প্লেট সহ খাবার ডাস্টবিনে ফেলে দিলেন। ভয়ে কেউ মুখ দিয়ে শব্দ অবধি পর্যন্ত করতে পারল না, কেননা এ বাড়ির পুরুষদের সকলে যথেষ্ট ভয় করে। তার উপর নওয়াবের মা, দাদি, চাচি কেউ ছিল না উপস্থিত যে বাধা দিবে। ছোটরা যারা ছিল সকলেই ভীতু, মুখের উপর তর্ক করে না। সেই সুযোগ কাজে লাগিয়ে উনি মৃধা বাড়ির মেয়েকে বেশ ধুচ্ছেন। ওনার জিদ মেয়েটার উপর নয়, মৃধা বাড়ির উপর। ওই বাড়ির জন্য সেদিন তাকে অপমানিত বোধ হতে হয়েছিল। পাখির চোখ দিয়ে ঠিকরে 2 ফোঁটা পানি বেরিয়ে এলো। সে অর্ধ খাওয়া হাত নিয়েই তালুকদার বাড়ি থেকে বেরিয়ে গেল। খাবার মুখের সামনে থেকে কেড়ে নেওয়ার মতন নিন্দাজনক অপমান বোধ হয় তার লাইফে প্রথমবার ঘটছে। বাড়ি গিয়ে মুক্তিকে জড়িয়ে ধরে হাও মাও করে বেশ অনেকক্ষণ কাঁদল। মুক্তি ভারী অবাক হলো, মেয়েটা যাওয়ার সময় কত হাসি খুশিই না ছিল, কিন্তু আসার সময় এত কান্না নিয়ে এলো, এর উৎস সে খুঁজে পেল না। তবে খারাপ কিছু ঘটেছে তাই স্পষ্ট। মুক্তি ওর মাথার উপর হাত বোলাতে বোলাতে ছোট্ট করে বলল, কি হয়েছে বোন, কাঁদছিস কেন? তোকে কেউ কি কিছু বলেছে? নওয়াব ভাই ধমকিয়েছে? না, ওনারা আমার মুখের সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নিয়েছেন আপা। আমি আর ওই বাড়িতে যাব না, কোনো দিনও না। পাখি ফের ফুপিয়ে উঠল। মুক্তি পুরাই বিস্ময় নিয়ে চেয়ে রইল, মনে মনে ভৎসনা করলো সেই লোকটাকে, যে এমন জালিমের মতো কর্মকাণ্ড করলো। কথা বলার ভাষা খুঁজে পেল না, পুরাই তাজ্জব বনে গেল।
এমন ভয়ঙ্কর নিষ্ঠুর ছোট লোকই কর্মকাণ্ড কে করতে পারে? কে নিয়েছে পাখি? শুধু সেই ছোট লোকটার নামটা বল। ওনার চাচা যান জাহিদ তালুকদার। ছোট লোক একটা? থাক, কাঁদিস না, লোকটা অমনি জালিম। দেখিস উনিও একদিন ভরা মজলিসে অপমানিত হবেন। কেউ কাউকে বিনা কারণে অপমানিত করলে তাকেও অপমানিত হতে হয়, বুঝলি? পাখি মাথা নাড়ল, সে বুঝেছে। পাখি যাওয়ার পরপরই নওয়াব খাসির মাংস নিয়ে টেবিলের কাছে এসেছিল। এসে দেখেন পাখির জায়গায় ও চাচা জাহিদ তালুকদার বসে বসে রোস্ট চিবোচ্ছেন। ডাস্টবিনে পড়ে আছে পাখির অর্ধ খাওয়া খাবার সহ প্লেটটি। মুহূর্তের মধ্যে ওর আদল শক্ত হয়ে এলো। রক্তাক্ত আখি জোড়াতে হিংস্রতা হুড়মুড়ে বাড়ে। আক্রোশ প্রসূতে ফেটে পড়েন। হাত থেকে আচমকা খাসির বাটি ছেড়ে দিলেন। খাসির বাটি গিয়ে জাহিদ তালুকদারের পায়ের উপর ছিটকে পড়ল। মুহূর্তের মধ্যে গগনচুম্বী আর্তনাদে তিনি পুরো ছাদময় কাঁপিয়ে তুললেন। কাচের বাটির টুকরোয় জাহিদ তালুকদারের পা কেটে রক্ত ঝরছে। নওয়াব ওনার পায়ের কাছে বসে পড়ল। কাটা স্থানে ব্যথা দিয়ে চেপে ধরল। জাহিদ আহ করে উঠল। নওয়াব যেন মজাই পেল, ব্যথাটা আরো বাড়িয়ে দিল। জল জল করে জ্বলিত চোখ দুটি শান্ত করে বললেন, নমরুদ বুঝি আপনার চেয়ে ভালো ছিল চাচা যান। একটা ক্ষুধার্ত মেয়ে খেতে বসেছিল, আর আপনি জালিমের মতন নিষ্ঠুরতার সঙ্গে তার সামনে থেকে খাবার কেড়ে টেনে ছিনিয়ে নিয়েছেন। ছি, লজ্জা লাগে না চাচা? চাচা লাগে লজ্জা? চক্ষু লজ্জাও তো নেই আপনার। মনুষ্যত্ববোধ মরে গিয়েছে আপনার ভিতরে। নিজেকে পশু বলে আজকের পর থেকে পরিচয় দিয়েন। সম্পূর্ণ নির্লিপ্ত জাহিদ। ঘটনাটি কেমনে টের পেলেন ছেলেটা, সেটাই এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বড়ই ধূর্তমান ও চতুর ছেলে, সেক্ষেত্রে আন্দাজ করাটা আহামরি কিছু না। ব্যথিত পায়ের কাটা অংশের দিকে তাকিয়ে উনি চোখ খিচে নিলেন। নওয়াফের মনে হলো এই অপমানটা পাখিকে নয়, স্বয়ং তাকে করা হয়েছে। ওই দুর্বিষহ মুহূর্তটার অনুভূতি কেমন ছিল যখন মেয়েটার সামনে থেকে খাবার কেড়ে নিয়েছিল পিশাচটায়। ভাবতেই ও চোখ দুটি ছলছল করে উঠল। মুখের অভ্যন্তরে ব্যথা যন্ত্রণা বাড়ল। গভীর ক্ষতের সৃষ্টি হলো। দ্রুত বেরিয়ে পড়ল ছাদ থেকে। রাত তখন 11টা-12টা হবে। নওয়াব মৃধা বাড়ির সদর দরজার সামনে দাঁড়ানো। দরজায় নক করল। মুক্তি এসে খিল খুলে দিল। এত রাতে দরজার সামনে নওয়াবকে দেখে সে হতবাক। আপনি এত রাতে? আসুন আসুন, ভিতরে আসুন, এসে বসুন। না, ঘরে যাব না। ও কোথায়? কেঁদে কুটে ঘুমোচ্ছে। উনি মুক্তির দিকে শপিং ব্যাগটি এগিয়ে দিলেন। এখানে খাবার প্যাকেটিং করা আছে, তুই রাতে খেলে খাস, নয়তো দুজনে একসঙ্গে সকালে গরম করে খাস। আর হ্যাঁ, আমার হয়ে ওকে সরি বলে দিস। ওর অসম্মান হবে জানলে কখনো আসতে বলতাম না। আমি জানি নওয়াব ভাই, আপনি কতটা পাগলের মতন ভালোবাসেন ওকে, কিন্তু আপনার পরিবার আমাদের পছন্দ করবে না, মানবে না এই সম্পর্ক। সংসার করব আমি, পরিবার না। পরিবারের পছন্দ দিয়ে কি করব? ধুয়ে ধুয়ে পানি খাবো? এসব চিন্তা করিস না তো। আচ্ছা। লোকটা বড় বড় পা ফেলে চোখের আড়াল হয়ে মিলিয়ে গেল। মুক্তি ভাবে একটা লোক কতটা গভীরভাবে ভালোবাসলে মাঝরাত্রে পাগলের মতন ছুটে এসে খাবার দিয়ে যায় তার প্রিয় শখের নারীটিকে। পাখির ওপর সে আজ বড়ই সন্তুষ্ট। সঠিক লোকই তার বোনের কপালে এসে জুটেছে। এখন মেয়েটার অগোছালো জীবনটাকে লোকটা সাজিয়ে গুছিয়ে দিয়ে পরিপূর্ণতা রাঙিয়ে দিলেই হবে। কুয়াশাচ্ছন্ন আস্তরণ আর কাদা ধূলিহীন পরিবেশকে সঙ্গী করে মনোরম হয়ে ওঠে শীতের সকাল। যখন নবোদিত সূর্য এই কুয়াশা আস্তরণ ভেদ করে উঠে চতুর্দিকে সোনালি আলো ছড়িয়ে পড়ে, তখন প্রকৃতি পুঞ্জ ঝলমল করে উঠে। অনন্য ঋতুর বেলায় যে উত্তমতা শীতের সকালে তা অনুপস্থিত। শীত বুড়োর হাত ধরে শীতের আগমন বার্তা হতে চলেছে। যদিও পৌষ মাস আসেনি, তবে তার আগমন বার্তা দিচ্ছে প্রকৃতি। সময়টা অগ্রহায়ণ মাঝামাঝি, সবে কুঞ্জ কুঞ্জ কুয়াশার স্তূপ পড়তেই দেখা যায়। গ্রাম বাংলার প্রতিটি রাস্তা জুড়ে কেবল সবুজে ঘেরা। যতদূর দৃষ্টি যায় কেবল পাকা ফসলে ভর্তি ফসলি মাঠ। ধুলো মাটির রাস্তা শিশিরে ভেজা, দুর্বা ঘাসগুলি শিশিরে স্নান করে উঠল। ইতিমধ্যে কৃষকেরা কোমর খিচে ধান কাটতে শুরু করে দিয়েছে। দুপাশে ফসলের মাঠ, মধ্যিখানে দিয়ে মাটির সরু মেঠো পথ বয়ে গিয়ে মেইন রোডের
সঙ্গে যোগ হয়েছে। মাটির সরু রাস্তা, পাশে পাশে সারি সারি তাল খেজুরের গাছ দেখতে পাওয়া যায়। ছোট্ট খেজুর গাছগুলি কাটা হয়েছে, গাছে গাছে ঝুলছে মাটির হাড়ি। চুপচুপ করে তার ভেতরে পানি মিশ্রিত রস পড়তে দেখা যায়। কাঁচা রসের স্বাদ অতুলনীয়। গ্রাম বাংলা ছাড়া এমন অসাধারণ দৃশ্য বলি চোখে দেখা যায় না। যদি শীতের সত্যিকারের সৌন্দর্য উপলব্ধি করতে চাও তবে গ্রাম বাংলায় যাও। দু চোখ মন প্রাণ জুড়িয়ে আসবে। শীত শীত শুষ্ক প্রাতকাল, শিরশিরে হাওয়া শরীরের পশম অবধি নাড়িয়ে দেয়। মেঠো পথ দিয়ে এগিয়ে চলে দুজন কথোপকথনী। শুভ্র রঙের উত্তরি গায়ে দুজনেই যেন একই বেনি সুতোয় গাঁথা কোনো এক পুষ্পবৃক্ষ। ঝরঝর করে মুক্ত দানার ন্যায় হাসি ফুটে সরিষিনীর বদন হতে মুগ্ধ মৃগ নেত্রপল্লবে ধূসর রঙের মণি জোড়া ওই হাসিটুকুই গিলে নেয়। বুকে বাম পাশে তার হাট থকথক করে লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে যেন। ওহে মায়াবিনী বিহারিণী, তোর হাসি যেন মুক্তা ঝরে রাশি রাশি। তিমিরকে করে দেয় আলোক, তোকে ছাড়া কিভাবে বল থাকবো আমি ভালো। ওই হাসিতেই ফেসেছি আমি। হাত বাড়িয়ে তিনি কিশোরীর গাল দুটি চেনে পরপর কয়েকটি টপটপ করে চুমু খেয়ে নিলেন। লতানো কোমরে পুরুষালী হাতে চাপানো শক্ত পাটাতনের ন্যায় চওড়া বুকের ভেতরে কিশোরীর মাথাটা লুকিয়ে পিনপিনে চরণে মেঠো পথ দিয়ে হেঁটে চলেন দুজনে। এ এক অন্যরকম অনুভূতি। শীত শীত ভাব, শিরশিরে হিমেল হাওয়া, সঙ্গে শখের প্রিয় মানুষটি। অনুভূতিগুলি খুবই ভয়ঙ্কর এবং তাজা তাজা। অচপাস কুয়াশায় তলিয়ে পুরুষালী খসখসে আঙুলগুলি মেলি নরম তুরতুরে আঙুলের ফাঁকে ফাঁকে গুজে নিলেন। হাঁটতে হাঁটতে ছোটখাটো খেজুর গাছের নিচে এসে ওরা দাঁড়ায়। তখনই ভোর 6টা হবে হয়তো। উনি ঘোর লাগা কণ্ঠে ডাকে, কলিজা, রস খাবি? খেজুরের রস। পুরুষালীর চওড়া উষ্ণ বুক হতে বিড়াল ছানার মতো মুখটা তুলল সে। আবেগে আপ্লুত হলো। বুক হতে মুখটা তুলে প্রফুল্ল চিত্তে গদগদ হয়ে বলল, হাত দিয়ে নাগাল পাবো না, তুই আমার ঘাড়ের উপর উঠে দাঁড়া। না বাপু, নিচে পড়ে কোমরের হাড় গোড় সব ভেঙে যাবে। পড়বি না, আমি আছি তো, ঠিক তুলে নিব। সত্যি তো? 3 সত্যি। যখন দেখবো পড়বি পড়বি ভাব, ঠিক তখনই টুপ করে কোলে তুলে নিব। হা হা হা। দুষ্টু লোক। ওনার ঘাড়ের উপর উঠে নিল ও। যদিও এ এক অসম্ভব কর্ম, তবুও চেষ্টা করতে ক্ষতি কি? একটু এইদিক ওইদিক হলে সোজা তার কোমর নির্ঘাত শেষ। ওনার ঘাড়ের উপর পাখি উঠে দাঁড়ালো। সৃষ্টিকর্তার নাম জপতে জপতে মাটির হাড়ি নামিয়ে হাতে নিল। তখনই উনি ওর কোমর ধরে নিচে নামান। এরপর উনি ধান ক্ষেত থেকে ধানের শীষ এনে ধানের ছড়া নিচাংশ দিয়ে স্ট্রেচারের মতন বানিয়ে নেন। হাড়ির ভেতরে একটা ঠুকিও দেন। পাখিকে বলেন, হা কর। কেন? যা বলছি তাই কর। তুই হাড়ি থেকে খাবি আর আমি তোর মুখ থেকে খাবো। এ বাবা, আমি এসব পারবো না। ছি, বরকে বলছিস বাবা? থাপ্পড় দিয়ে সামনের দাঁতের মাড়ি ছুটিয়ে ফেলবো। আর পারবি না কি? হ্যাঁ, মায়ের খাইছস? পাখি মুখ ফাড় করে রাখলো, গাল ফুলিয়ে ছোট উল্টে পড়ল। কথায় কথায় এত মায়ের কথা বলেন কেন? হ্যাঁ, কারণ মায়ের ওপর কোনো ওষুধ নাই। পাখি ফেংচি কাটলো। ওনার পরিকল্পনা ভেসে দিয়ে সোজা হাড়িতেই চুমুক বসালো। কিছুক্ষণ রস খাওয়া শেষে দুজনে আবার হাঁটতে শুরু করে দেয়। প্রতিমধ্যে ওকে দাঁড় করিয়ে শুধান তিনি, দাঁড়া, কিছু কথা আছে। কি কথা? বলছি, গতকাল একজন ঘটক এসেছিল আমার কাছে, বুঝলি? এসে বসলো আমার মুখের সামনে বরাবর। জিজ্ঞেস করলো, মানিক মির্ধার ছোট মেয়েটা দেখতে শুনতে কেমন বাবা? ব্যবহারটা যথেষ্ট সন্দিগ্ধ ছিল। আমি ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করলাম, কেন, কোনো কাহিনী আছে নাকি? উনি বলল, হ্যাঁ, ওনার মেয়ের জন্য ঘটকালি করতে এসেছি। চিন্তা করছোস একবার, আমার বউয়ের ঘটকালি করতে আসছে, তাও আমার কাছে। আবার জিজ্ঞেস করছে মেয়েটা কেমন। শালার জায়গা মতন দুটো ইচ্ছে করছিল দিতে। নির্ঘাত বুড়ো বলে বেঁচে গিয়েছে। কত বড় সাহস!
আমার বউয়ের ঘটকগিরি করতে আসে? হ্যাঁ হ্যাঁ, আরে হাসি থামাবি তো, পুরোটা শুনবি না? বলতে থাকেন, শুনছি আমি। তারপর কি বললেন আপনি? সেটা বলা যাবে না। না, বলতে হবে। সব কথা শুনতে হয় না সোনা। না, আমি শুনবো। ওকে বলছি। আমি বললাম, বাপু মেয়ে এমনিতেই তো খারাপ না, দেখতে শুনতে গায়ে গতরে ভালোই, তবে একটু কিঞ্চিত সমস্যা আছে। উনি বললেন, কি সমস্যা বাবা? আমি বললাম, মাইয়া তো তৃতীয় লিঙ্গের, বাচ্চা দিতে পারবো না, তবে আর একখান সমস্যা আছে। আপনি কারো কাছে বইলেন না, মাঝে মধ্যে মাইয়া ঘুমের মধ্যে মানুষ কামড়ায় আর একটু এদিক ওইদিক টাঙ্কি মারে, ব্যাস শুধু এতটুকুই। এছাড়া মাইয়ার আর কোনো দোষ নাই, যথেষ্ট ভালো, সম্বন্ধ এগোতে পারেন। পাখি চোখ বড় বড় করে চেয়ে রইল। পুরোদমে আহাম্মক হয়ে গেল। পাশেই লোকেরা বাঁশের টুনি কেটে শুকাতে দিচ্ছিল। ও সেখানে থেকে একটি টুনি নিয়ে ওনাকে তাড়াই করল। উনি ক্ষেতের আইল ধরে দৌড় দিয়ে ছুটলেন। পাখি সমান তালে চেঁচিয়ে যাচ্ছে। দাঁড়ান বলছি, দুষ্টু লোক। আমি টাক্কি মারি, আমি ঘুমের মধ্যে মানুষ কামড় মারি। আবার কি বললেন আমি হিজড়া? তাহলে বাসর করছেন কার সঙ্গে? দূর, ওসব তো আমি জানি, ঘটককে তো ফিরাতে হবে। তাই বলে মিথ্যা বলবেন? এছাড়া উপায় ছিল না জান, শালার পুতের অন্ডকোষ ফাটাইনি, এটাই বেশি। ছি, জঘন্য। পাখি ফের তাড়া করলো। উনি ছুটে যাচ্ছেন, কিছু দূর গিয়ে হাঁপান। হাঁটু ধরে হাঁ করে গলা দিয়ে দম ছাড়েন। ও সোনা, অমন করে না। আমি হিজড়া কোন দিক দিয়ে? উনি অধর কামড়ে ত্রুটি হাসেন। ওর সর্বাঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে একবার দেখলেন, অধর চেপে দুষ্টি এসে বলেন, আমার কাছে উপর থেকে নিচ পর্যন্ত সবই ঠিকই আছে। পাখি অন্যদিকে তাকিয়ে অধর চেপে খানিকটা রক্তিম মুখে হাসল। কান ধরুন। কেন? মিথ্যা বলছেন কেন? মাফ করা যায় না জান? মোটেও নয়। উনি গাল ফুরিয়ে কান ধরে দাঁড়িয়ে রইলেন। পরপর উঠেন আর বসেন। বাসে টুনি নিয়ে লোকটার সামনে দাঁড়িয়ে থাকে দেখে উনি ফাঁকি দিচ্ছে কিনা মনে মনে তার লাড্ডু ফুটছে। ভীষণ হাসিও পেল। যেই লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে মানুষের বুকের পাঁচা লাগে, প্রশ্ন করতে দ্বিধায় জড়াতে হয়, সেই লোক তার সামনে কান ধরে দাঁড়িয়ে উঠবস করছে। বিষয়টি ভাবা যায়। ভাবতে আনন্দ অনুভূতি অদ্ভুত শিহরণ জুড়ে বয়ে গেল। বিষয়টি তার কাছে অতি ভালো লাগলো। গর্বে বুক ফুলিয়ে উঠল। উঠবস করার শেষে উনি পেছন থেকে ওকে জাপটে ধরলেন। পাখি বাধা দিল না। ওনার আলিঙ্গনে ওর বজ্র সুখ সুখ লাগে। সেখানে বাধা দেওয়ার প্রশ্নই আসে না। লোকটাকে কেন এত ভালো লাগে ওর নিজেরও জানা নেই। ইচ্ছে করে নিজের জীবনটা ওনার হাতে তুলে দিতে যদি তেমন সুযোগ হতো, দিতে দ্বিধাবোধ করতো না। ক্ষেতের আইলের ভেতরে ওকে বুকের মধ্যে নিয়ে উনি কতক্ষণ শুয়ে রইলেন। এরপরে দুজনেই ফের হাঁটা তোলো। ধূসর রঙের চাদরে আবৃত হয়ে আইল ধরে কুঞ্জ কুঞ্জ কুয়াশা ভেদ করে মিলিয়ে গেল। তখন মধ্য দুপুর। নিখিল সবে বাজার থেকে এসে বসেছে। মুক্তি ফোন করেছিল, বেচারা ফোন ধরতে পারেনি। আজ নতুন তা নয়, রোজই হয়। কাজের প্রেশারেই এত যে বেশি দম ফেলারই জো নেই। লুঙ্গি পরে খাটের উপর শুয়ে পড়ল। খাটের সঙ্গে হেলান দিয়ে মুক্তিকে কল করলো। বেচারি থচ্ছে না। 3-4 বার দেওয়ার পর ফোন তুলল না। বেশ অভিমানী। মেয়েরা একটু অভিমানিনী হয়, তবে মনটা ভীষণ ভালো। রাগ পড়লে আবার ফোন করবে। সদর দরজায় তখন লম্বাটে ছায়ার প্রতিমূর্তি দেখা গেল। ঘরে ঢুকতে ঢুকতে লোকটা রসিকতাপূর্ণ কণ্ঠে শুধালেন, লুঙ্গি কিরে, আফ্রিকার জঙ্গল খুলে বসে আছিস কেন? নিখিল ঠিক করতে করতে হাসতে হাসতেই বলল, সব দেখে ফেলেছিস নাকি? ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে সরীসৃপ ছাড়া কিছুই দেখিনি। নিখিল হো করে এক গাল হাসলো। হাসতে হাসতে বিছানার মধ্যে কতক্ষণ গড়াগড়িয়ে খেল। এরপরে ফের উঠে বসল। শালার ভালো হলি না। ভালো হতে পয়সা লাগে, পয়সা আছে দে, একেবারে ভালো হইয়া যাই। দূর, পাখির খবর কি? ভালো। বিয়ে কবে করছিস? যে সপ্তাহে কোনো শুক্রবার নেই ওই সপ্তাহে। দূর শালা, ইয়ার কি মারছিস না বিয়ে সেরে ফেলেছিস? দুটোই। কি সত্যি? নব প্রত্যুত্তরে কিছুই বলো না। ফোনের স্ক্রিনে
হোমওয়ালা স্ক্রিন পেপারে পাখির ছবিটির দিকে এক পলক চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর ছবিটির উপর পুরুষালী হাত বুলালেন। দু চোখ ভরে ছোটখাটো মুখটা তৃপ্তি নিয়ে দেখছে নিখিল। এই সিমেন্টি বান্দা নেহাত মজা করছিল তখন, আর সে সিরিয়াসলি ভাবে নিয়েছিল। দেখ, সময়টা অগ্রহায়ণের শেষ পাঁচেক। ঘরে ঘরে ফসল উঠছিল, নবান্ন উৎসবের চারিদিকে রমদম আনন্দে উল্লাসে নব্য নব্য সেজে সেজে উঠেছিল নতুন চাল দিয়ে। পায়েস পিঠাপুলির আনন্দ উৎসব চলছে বাংলার প্রতিটি কৃষকের ঘরে ঘরে। বেলা 11টা নাগাদ তখন মাটির চওড়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল পাখি আর ইচ্ছে। আজ রানা সিকান্দার মির্জার বাড়ির সামনে রাস্তা ধরেছিল তারা। স্কুলে মিটিং চলছে, তাই তেমন একটা ক্লাস হয়নি, যে যার মতন চলে গিয়েছে। দুজনেই রাস্তার দু প্রান্তে অনেক কথা বলছিল। একসময় ইচ্ছে বলল, নাও ভাইয়ের খবর কি? কেন, তুই জানিস না? গত 2 দিন যাবৎ দেখিনি, একদম লাপাত্তা ছিল। গতকাল সকালে শেষ দেখা হয়েছে, এরপরে আর হয় নাই। সে কি, তোরা রাতে কথা বলিস না? বলি, উনি ক্যামেরার সামনে বসে থাকেন আর আমি ঘুমিয়ে থাকি, এ হলো কথা। কত বড় বড় কথা বলেছিলি, মনে আছে? ওনার যা 6 প্যাক শরীর, তার বউ ওনার পিঠের নিচে পড়েই চ্যাপটা হয়ে ইন্দানীলা করবে। তা এখন ওনার পিঠের নিচে কে পিষবে, হ্যাঁ শুনি? পাখি দারুণ লজ্জা লাগলো। চোখ দুটি পিটপিট করে ঝাপটিয়ে খালের দিকে নজর বিদ্ধ করে। ওনার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের বেলায় ওনার ভার সহ্য করতে সত্যি তার ভীষণ কষ্ট হয়। অত বড়সড় শরীরের ভার সামলানো চারটিখানি কথা নয়। উনি অবশ্য শুয়ে শুয়ে দেন, মাঝে মধ্যে জিজ্ঞেস করেন, কলিজা কষ্ট হচ্ছে? ও কখনো হ্যাঁ কখনো না বলে। 75 না 76 কেজি আল্লাহ জানে। সেখানে ওর ওয়েট 48 নয়তো 50 হবে। কষ্ট তো হওয়ারই কথা, তাই না? ভাবান্তরের মধ্যে হঠাৎ লোকটার আগমন ঘটে। কোথা থেকে উড়ে এসে জুটলো ওর জানা নেই। ওনার ছেলেদের সঙ্গেও দেখা গেল। ইচ্ছেকে ইশারা মোবাইল ধরিয়ে দিয়ে খানিকটা দূরে পাঠিয়ে দিলেন। পাখির সামনে প্যান্ট হাত ঢুকে বেশ সাবলীল ভঙ্গিমায় সটনে দাঁড়িয়ে পড়লেন। এই রাস্তা দিয়ে সহসা মানুষজন কমই যাতায়াত করেন, দুপুরে তো একেবারেই কমই। পাখির মুখের ওপর স্মিত উনি ঝুঁকে পড়লেন, ফু দিয়ে আলগোছে কেশগুলি উড়িয়ে দিলেন। ওই চোখ দুটি আলতো বন্ধ করে নিল সে। সেই সুযোগে লোকটা অধরে ছোট্ট করে একটা চুমু খেলো। এই দৃশ্য দেখে রমিজ পেছনে থেকে সাফিনের চোখ চেপে ধরল। আমি কিছু দেখি নাই, তুই কি কিছু দেখেছিস? শালা দেখতে দিলি কই? নায়িকা যখন নায়িকাকে কিস করতে যাবে, সেই উত্তেজনা মুহূর্তে তো দিলি চোখটা বন্ধ করে। ওসব দেখতে নেই রে পাগলা, ভাই ভাবির সঙ্গে রোমান্স করছে। আমরা এখানে থেকে কি করব? বরং আমরা গিয়ে ওই প্রান্তে বসি। সাফিন সাই দিল। রমিজ গিয়ে ইচ্ছের পাশে বসল। কি দেখেন আপা? আপনার কল্লা। বেশ তো, তা কলার মধ্যে আর কি কি দেখলেন? গোবর। রমিজ হকচকে উঠল। বোঝা গেল এই মেয়ের সঙ্গে কথা বলা যাবে না। ওই মাছের মতো ছিটকে ছিটকে উঠে সে উঠে পড়ে। সাফিনের সামনে গেল। টাক বাগান, সারি সারি সুপারি গাছদের পিছু রেখে টাক বাগানের ভেতরে ছোট খাটো একটা পুকুর, সামনে বড় পেল। পুকুরে পা ছুপে নভের বুকের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে আছে মেয়েটি। লোকটা ঠিক ওর পিছনবর্তী, ওর ঘাড়ের উপর ওনার থুতনি রাখা। কথা বলছিস না কেন? কি বলবো? কিছু বলার নেই। পাখি ওনার বুকের ভেতরে কামড় বসান। খুব খারাপ আপনি। কি খারাপ ছাড়া পুরুষ লোক হয় না। পাখি ওনার হাতে কামড় দেয়। ছোট বিড়ালটা কামড়ানো শেষ হলে এবার একটু থামেন, শান্ত হন। পাখি শান্ত থাকে না। কখনো ওনার ঠোঁট ধরে টানে, তো কখনো উনি পকেট থেকে কাগজ মোড়ানো কিছু বের করেন একটা। পাখির সামনে এগিয়ে দিয়ে বলেন, খেতে থাক। কি এটা? চানাচুর। তোর নানার বাড়ির পাশের বাসায় গিয়েছিলাম, চানাচুর দিয়েছিল খেতে। আমি এসব তেমন পছন্দ করি না, তুই খাস, তোর পছন্দ, তাই কাগজে মুড়িয়ে তোর জন্য নিয়ে এলাম। পাখি খুশি হলো। মুখের ভেতরে চানাচুর এক মুঠো নিয়ে নিল। চানাচুরের ভেতর থাকা বাদামের টুকরো ওনার মুখের ভেতর ঢুকিয়ে দিল। জানতে চাইল, কেমন? অসাধারণ, অমৃত। বেশি চাপা মারা হয়ে গেল না? বউয়ের হাতের বিষও অমৃত মনে হয় জান। পাখি কিছুক্ষণ নিরুত্তর রইল। নির্বিঘ্নে ভাষাহীন দৃষ্টি জোড়া নিয়ে ওনার সুতনু
মুখটার দিকে আফুরন্ত নেত্রমণিতে চেয়ে রইল। আচমকা ওনা ললাটে, গালে, অতঃপর ঠোঁটে কোমল উষ্ঠগত ছুঁয়ে দিল। ভালোবাসি আমার সুদর্শন পুরুষটি। উনি ওর নাক ধরে টানলেন, নাকের সঙ্গে নাক ঘষেন, অতঃপর চুমু খেলেন। আমার মিনি বিড়াল ছানাটা। তৎক্ষণাৎ ওই মুহূর্তে মুঠো ফোনটি ছঙ্কার তুলে তুরঙ্গের মতো বেঁচে উঠল। উনি কিঞ্চিত বিরক্ত হলেন। শালার ফোন আসার আর টাইম পেল না। পাখি ফিক করে হাসল। ক্লাব থেকে অয়ন ফোন করেছে, উনি রিসিভ করলেন। হ্যাঁ বল। ভাই কেলেঙ্কারি তো একখান বেজে গিয়েছে। হানিফ কাকু আর সালাম কাকু তার পোলা মাইয়া নিয়ে ক্লাবে এসে হাজির। কোনো ঝামেলা টামেলা হয়েছে বোধহয়, আপনার খোঁজ করছে। রাখ, আসছি। উনি ফোন পকেটে ভরে পাখি লটের চুলগুলি কানের গোড়ায় গোছান, বলেন মধুময় গলায়, আমার জানটা যেতে হবে এখনই? ঠিক আছে। রাতে রেডি থাকিস, আমি ঘুরতে নিয়ে যাব। অবশ্যই লাল শাড়িটা পরে আসবি জান, আমি অপেক্ষা করব। আম্মা যদি দেখে ফেলে? অত শত চিন্তা করিস না তো, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা। নওয়াব যখন ক্লাবে পৌঁছে তখন বেলা 2টো। সালাম ফকির আর হানিফ মোল্লাকে ক্লাবের সামনে দেখা গেল। ওনাদের সালাম দিল গিয়ে নিজের বাছাইকৃত চেয়ারটিতে গিয়ে বসে পড়লেন তিনি। বলেন চাচারা, আপনাদের কি জন্য আসা? বাবা, এই শয়তান হানিফা ওর পোলা আমার মায়ের পিছনে লেলিয়ে দিয়ে আমার মায়ের মাথাটা খারাপ করছে। আজ বেইনাকালে 2টা ভাগ ছিল, ভাগ্যিস হাতে হাতে ধরে আনছি, নয়তো বাণিজ্য সব যাইতো। এখন ওর পোলায় মায়ের কিছুতেই ছাড়তো না, বলে কিনা আবার পালাইবো। এটা কোনো কথা বলো বাজান? বাজান, এক পক্ষের কথা শুনে বিচার সালিশ কইরো না। তোমার কাছে আইজি ভালো মীমাংসা পাইতে, আশা রাখি ভালো কিছুই পাবো। নাম কি? সালাউদ্দিন। করিস কি? বেকার। বয়স? 24 বছর। আর তোমার নাম কি? মরিয়ম। লেখাপড়া কত দূর? ইন্টার দিয়েছি। ভালোবাসো সালাউদ্দিনকে? মেয়েটা সালাউদ্দিনের নিকট একবার তাকিয়ে ওর বাবা সালাম ফকিরের দিকে একবার তাকান। সালাম ফকির ইশারায় না বলতে বলেন, কিন্তু মেয়ে ঠিক উল্টোটাই মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। সালাউদ্দিন নামক ছেলেটা শান্ত চিত্তে ফুস করে দম ছাড়ল। না ফের বলে, ও কি তোমাকে পালাতে ফোর্স করেছিল? না, আমি স্বেচ্ছায় পালাইছিলাম। আমার আব্বা চাইছিল না সালাউদ্দিনের সাথে বিয়ে দিতে, তিনি অন্য জায়গায় সম্বন্ধ দেখছিল, তাই পালাইছি। নওয়াব এবার বেশ তীক্ষ্ণতার সঙ্গে সালাম ফকির ও হানিফ মোল্লার দিকে দৃষ্টিপাত করেন। হানিফ কাকা, সব তো শুনলেন, আপনি চান কি? আমার চাওয়া পাওয়া নেই কোনো বাবা, যেটা ভালো বোঝো তাই করো। তবে মরিয়মের পুত্রবধূ হিসেবে মাইনা নিতে আমার কোনো অসুবিধা আপত্তি নাই। সালাম কাকা, আপনার ইচ্ছে কি? বোকার পোলার ধারে আমি মাইয়া বিয়া দিব না। চাকরি হলে নিশ্চয়ই দিবেন। মানে? বলছি সালাউদ্দিন রেস্টুরেন্টে কাজ করতে পারবে তো? সেটা খুশি হলো, সত্যি সত্যি তার একটা চাকরি দরকার ছিল, আজ সেটা হয়ে গেল। জি ভাই, পারবো, আমার কোনো অসুবিধে নেই, শুধু চাকরিটা হলেই কৃতজ্ঞ বোধ হব। 12,000 টাকা বেতন চলবে, যা বিয়ে উপলক্ষে আরও 3,000 টাকা বাড়িয়ে দিলাম। মোট 15,000 টাকা মাইনে। বিয়ের 1 সপ্তাহ পর থেকে কাজে জয়েন করবি। ঠিক আছে ভাই। এসব কি করছো তুমি নওয়াব? তোমার সাথে আইছি সমস্যা সমাধান করতে, আর তুমি 2টারে ধইরা বিয়া দিতে আসো? এটা কেমন সালিশ? আমি মানবো না এইসব। উত্তেজিত হবেন না কাকা, বসুন। দেখেন, দুজন দুজনকে ভালোবাসে, ওরা অ্যাডাল্ট, চাইলেই নিজের পছন্দ মতন বিয়ে করতে পারে। আপনি বাধা দিতে পারবেন না। তাছাড়া আপনি বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চাইছিলেন না, এখন তো ছেলের চাকরি দিয়ে দিলাম, আর বাধা কিসের? উনি আর কথা বলতে পারলেন না, তোতা মুখ বোতা হয়ে গেল। তবে মনে মনে নওয়াবের ওপর ক্ষোভ রয়ে গেল। দপাদপ পা ফেলে রাগে হিসিস করতে করতে চলে গেলেন। সেই দিকে তাকে নওয়াব মুচকি হাসল। শাফিন, কাজীকে খবর দে। কিছুক্ষণ পর কাজে এলো, দুজনকে নিকা পরিয়ে দিল। কাজীকে ভালো মানের একটা মোটা বকশিস দিলেন উনি। রাত 8টা, লতা নদীর পাড়ে ছোটখাটো একটা নৌকা ভরা জ্যোৎস্না চিয়ে চিয়ে পড়ছে, যেন তার আলো আধারের বুক চিরে চলছে নৌকা। লাল টুকটুকে শাড়ি পরা
নববধূদের মতন দেখতে মেয়েটা সুঠাম দেহের সঙ্গে মিশে রয়েছে। কোমরের বিচে ছুনছুন করে বাজে উৎকর্ণে ইহা শুধু মধুর ন্যায় লাগে। রাঙা পাট দুটিতে নুপুরের তরঙ্গ সুর, কৃত্রিম রং মাখা অধর দুটি উনি পরপর শুষে নেন, ছাড়েন কিছুক্ষণ পর। জ্যোৎস্নার আলোতে প্রেয়সীর ভয়ঙ্কর রূপ দু চোখ দিয়ে অবলোকন করেন। কানের লতিতে ব্যথা দিয়ে কামড় বসা উনি মুচকি হাসেন। চমৎকার লাগছে আমার কলিজাটা, নয়ন জুড়িয়ে গেল আপনার রূপ লাবণ্য দেখে, জাস্ট পাগল হয়ে যাচ্ছি। বেশি বলে ফেললেন, আপনার মতন অত সুন্দর নই। হুম, বেশি বলেনি। পুরুষের চেয়ে নারীরা অধিকতর সুন্দর বেশি হয়। নারীকে সৃষ্টিকর্তা খুব সুন্দর করে নিজ হাতে বানিয়েছেন। এজন্য পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো নারী, আর আমার দুর্বলতা হলি শুধু তুই। প্রতিটি প্রেমিক পুরুষের চোখে তার শখের নারীটি একটু বেশি সুন্দর হয়। যেমন ধর, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, আর আমার কাছে তুই অগ্রিম বেশি। কেন জানিস? কারণ আমি শুধু তোর প্রেমিক পুরুষ নই, তোর বড়। ইচ্ছে করছে এই খোলা আকাশের নিচে বসেই তোকে গভীরভাবে ছুঁয়ে দিতে, দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে ছোঁয়ায় ছোঁয়ায় উন্মাদনা বাড়িয়ে তুলতে। পাখি হাত ওঠালো, ওনার গালে রাখলো, অতঃপর গালে চুমু খেলো। রিনিচিনি রেশমি চুরির ঝঙ্কার ওনার বেখেয়ালি মঞ্চাকে মাতালের ন্যায় কিশোরীর নিকটে আহ্বান করে। কেয়া ততক্ষণে নদীর মাঝামাঝি, আশপাশ কোনো নৌকা কিংবা মানুষের উপস্থিতি নেই। চাঁদের আলো ব্যতীত কোনো আলোকের দেখা নেই, কেবল একটি হারিকেনে নিভু নিভু জলে আর নিভে। উনি কিশোরীর ব্লাউজে ঘাট থেকে নামিয়ে মুখ গুজে দেন। মেলি আঙুলের ফাঁকে ফাঁকে উনি ওনার খসখসে আঙুলির মিলন ঘটান। ছোট ছোট চুমুতে গলদেশে উন্মাদনা উনি বাড়িয়ে দেন। মেয়েটা কেমন যেন নেতি ছিটিয়ে গেল ওনার শরীরের সঙ্গে। উনি এবার মেয়েটার গলাদেশের নিচাংশে হামলে পড়ে। ছোট ছোট ছোঁয়াগুলি মেয়েটার অঙ্গে প্রত্যঙ্গে রোমাঞ্চকর অনুভূতির ছোঁয়ায় ঝড় বাড়িয়ে তোলে। মেয়েটি ওনার পিছাংশ খামচে ধরল শক্ত হাতে। উনি দ্রুতগামী বক্ষের ওঠানামা করা গতিবেগের সামনে এসে থেমে পড়েন। বিভাজনের ওপর ছোট্ট করে চুম্বন করেন, এরপরেই ছেড়ে দেন কিশোরীকে। সব জায়গায় সবকিছুর জন্য প্রস্তুত নয় সোনা, নিয়ন্ত্রণ করো নিজেকে। পাখির খানিকটা লজ্জা লাগলো। বুকের ওপর শাড়ির আঁচল ঠিক করে উঠে বসলো, বিড়বিড় করলো, নিজেই ওর উন্মাদনা আগ্রহ বাড়িয়ে এখন লেকচার দিচ্ছে। সব শুনছি, কিন্তু তুই রাজি থাকলে এখানেই সব কিছু হতে পারে। আপনি আর একটা কথা বলবেন না, তাহলে কিন্তু নদীর জলে ধাক্কা দিয়ে ফেলে দিব। উনি ওর দিকে এগিয়ে আসেন, হাতটা টেনে কোমরের পেছনে নিয়ে চেপে ধরেন। সমস্যা কি কলিজা? রাগ করেছিস নাকি? না, লজ্জা দেন কেন? এখনো এত লজ্জা? ভারী দুঃখবোধ হচ্ছে নিজের প্রতি। আমি কি সঠিকভাবে তোর লজ্জা ভাঙতে পারিনি? আর একটা কথাও বলবেন না, নির্লজ্জ লোক। মুখে তো নয় সেলাই মেশিন, মুখ তো নয় যেন সেলাই মেশিন, লাগাম নেই কোনো। উনি শুনলে তো উল্টো হো করে হাসতে হাসতে অদর ছড়িয়ে ফেলেন। সুগঠিত লতানো কোমর চেনে সুঠাম দেহের সঙ্গে ফের মিশিয়ে নেন একটা একটা করে। শাড়ির কুচিগুলো খুলে নিলেন। নৌকা তখন মাঝ নদীতে ঢুলছে, মোটামুটি ভালোই বাতাস এখানে। ঢেউয়ের শব্দে ভেতরে ভেতরে রোমান্টিক অনুভূতি বাড়িয়ে দেয়। তার সঙ্গে উঠছে কিশোরীর অবাধ্য চুলগুলি। ওনার চোখে মুখে তা আশ্রে পড়ে। মিষ্টি একটি সুগন্ধিতে ওনার ঘোর লেগে আসে। চোখ দুটি সুখের আবেশে বন্ধ করে নেন, ফের খুলেন। নেশালো চোখ দুটি নিয়ে উনি কিশোরীকে কোলে তুলে নিলেন। এরপর নৌকার ছাউনির দিকে এক পা করে এগিয়ে চলেন। ভেতরে গিয়ে পর্দা ফেলে ওকে শুইয়ে দেন। গুনগুন করে গানের সুর ধরেন। আজ পাশা খেলবো রে শাম। পাখি লজ্জা শরমে মুখ ঢেকে ফেলল। লোকটা তার শার্টের বোতাম খুলে অর্ধনগ্ন হয়ে গেলেন। ওনার বলিষ্ঠ ফুলে ফেপে ওঠা পেশিবহুল দেহটা কিশোরীকে বড্ড আকর্ষিত করে। আফিমের মতো টানে কাছে। চওড়া বুকটিতে কালো লোমে আবৃত। সে চপাটপ দুটো চুমু খেলো নিজ লাজ লজ্জা ফুলে। উনি ওর দুহাত চেপে ধরে উদরে স্পর্শ করতে থাকেন। উদর ছেড়ে পিঠে ছোট ছোট স্পর্শে পাগল করিয়ে তুলে ব্লাউজের হুক খুলে অদর ছুঁয়ে দেন মেলি কোমল অংশে। পাখি ওনার চুল খামচে ধরে। লোকটা
ওর গলা দেশে নেমে আসে। বারন্ত বক্ষ থেকে নেমে যান ওদরে ঘন ঘন নিঃশ্বাসের সঙ্গে বাড়ে অদ্ভুত আর্তনাদ উন্মাদনা। এই জ্যোৎস্না পড়া চাঁদনি রাত্রি, ঢেউ খেলানো নদী, তরঙ্গ সুর ওদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে। দুটো প্রাণ ভাসে তটিনী বুকে, উন্মুক্ত নভের নিচে এক স্বর্গীয় সুখে, যার প্রতিটি গভীর উন্মাদনা উত্তেজনা দুজনকে ভালোবাসা নামক স্পর্শে মরিয়া করে তুলছে। পড়ছে ঘন ঘন নিঃশ্বাসের গতিবেগ, যা মাপা যায় গোনা যায় ধীরজ গতিতে। ক্লান্তিময় প্রহরে দুজন তখন গভীর ঘুমে তলিয়ে। আচমকা তৎক্ষণাৎ ওদের দিকে একটি ট্রলার ছুটে আসে। নফের ষষ্ঠ ইন্দ্র দ্রুত সজাগ হয়ে উঠে। বুকের ভিতরে লুকোনো নাইটিকে ডাকতে তার ভীষণ খারাপ লাগলো। সবে ঘুমিয়েছে, তবু ডাকতে হবে। কলিজা, এই যে সোনা। ও ধরফড়িয়ে কাঁচা ঘুম থেকে লাফিয়ে উঠে বসলো। লাল লাল চোখ দুটি ডোলে প্রশ্ন ছুড়ল। হয়েছে? জলদি শাড়ি ব্লাউজ পরে নে, বাহিরে কারা যেন এসেছে, আমাদের দিকে এগিয়ে আসছে। তুই নৌকার ছাউনির ভিতরেই থাকবি, একদম বের হবি না। আমি দেখে আসি কারা এসেছে। আপনি একা যাবেন না। চিন্তা করিস না, কিচ্ছু হবে না। পাখির দুশ্চিন্তা পালো, তবুও নফ ছাউনি থেকে বেরিয়ে এলো। দেখলো নৌকার প্রান্তে চারজন রামদা চাপাতি নিয়ে শাসা করে এগিয়ে আসছে। নফের মাথায় হাত। এত জলদি সে ছাউনির ভেতরে গেল, ততক্ষণে নৌকা জোয়ারের পানিতে বড় খালে এসে পড়েছে। উনি খালের পানির গতি পেয়ে মাপলেন পানি কতটুকু, জেনে সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিবে। আতঙ্কিত শুকনো মুখটা নিয়ে উনি তাড়া দিলেন, পাখি নৌকা থেকে এখনই নেমে যা। ওনার শুকনো মুখটা দেখে পাখির বুক মুচড়ে উঠল। কিছু একটা নির্ঘাত হয়েছে। লোকটার মুখটা কখনো এমন শুকনো সে দেখেনি। ভয়ে তার শিরদাঁড়া শীতল শীতল শ্বেত বাড়ি বয়ে গেল। ফের ওনার কণ্ঠে তারা, যান, সময় নেই, জলদি। কি হয়েছে আপনার? মুখটা এত শুকনো কেন? তখনই নফ শুনতে পেল লোকগুলির জুতোর শব্দ। এই দিকে এগিয়ে আসছে। নফের হাতে সময় রইল না। সাঁতার জানোস? তাহলে আর কোনো প্রশ্ন করবি না, যা করতে বলবো চুপচাপ করবি, ঠিক আছে? যান। আচ্ছা। নফ আর দাঁড়িয়ে রইল না, ওকে নিয়ে বড় খালের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। পাখি না থাকলে সে কখনোই পালাতো না, বরঞ্চ শয়তানগুলোকে কেটে টুকরো টুকরো করে নদীর গাঙে ফাঁসি দিত। শালারা তো জানে না কার সঙ্গে পাঙ্কা নিতে এসেছে। সেখানে প্রসঙ্গটা উঠেছে তার প্রিয় নাইটিকে নিয়ে। অতঃপর যথাযথ পালানোটা আবশ্যক। দুজনেই সাঁতার পারে, তাই অসুবিধার অন্তই রইল না। সাঁতার কাটতে কাটতে খালের কূলে উঠে বসল। খালের স্রোতে পাখির শাড়ি ভেসে গেছে অর্ধনগ্ন দেহে। বেদরে কাছে মেয়েটা নিশ্চয়ই পানি খেয়েছে, তাছাড়া চোখ দুটি বিভৎস লাল, টুকটুকে ও ঘোলাটে হয়ে এসেছে। অত সব দেখার সময় এখন নেই। জীবন অন্তত বাঁচাতে হবে। খালের পাশে মাটির উঁচু চওড়া রাস্তা। রাস্তার পাশে বিরাট বড় আখ। নফ ওকে ট্রেনে উঠিয়ে রাস্তায় দৌড়াতেই থাকে। দৌড়াতে দৌড়াতে রাস্তা থেকে নেমে ওরা আখ খেতে ভেতরে ঢুকে পড়ে। ততক্ষণে আক্রমণকারীরা মেন রাস্তায় উঠে আসে। এদিক ওদিক ওদের খুঁজে পায় না, কিন্তু হঠাৎ আখ ক্ষেতের দিকে নজর যায়। সন্দেহ হয় যথেষ্ট। এতটুকু সময়ের ভিতরে ভ্যানিশ হয়ে যেতে অন্তত পারে না। নিশ্চয়ই আশপাশে কোথাও লুকিয়ে আছে। ওরা রামদা চাপাতি নিয়ে আখ ক্ষেতের ভেতরে ঢুকে পড়ে। আখ ক্ষেতের পাশেই ঝোপঝাড়। নফ পাখিকে নিয়ে সেখানে লুকিয়ে রইল। এরা আখ ক্ষেতের ভেতরে আসবে এটা একদম তার জানা ছিল, তাই পরিকল্পনা মোতাবেক অনুযায়ী ওরা ঝোপের আড়ালেই লুকিয়েছে। ঘন ঘন আখের আড়ালে ওদের পাওয়া দুষ্কর প্রায়। নফ নিজের ভেজা শার্ট পাখিকে পরিয়ে দিল। যা, তুই এখানে থাক, একটু শায়েস্তা করে আসি। পাখি ওনাকে আটকে দিল, চোখের ইশারা বুঝালো যাবে না। উনি ওর গালে আদুরে হাত দুটি রাখেন, ললাটে অধরে লম্বা চুম্বন করে থামেন। চিন্তা করিস না, কিছু হবে না আমার, কিন্তু তুই এখান থেকে এক পাও নড়বি না। মনে রাখবি, এটা তোর স্বামীর আদেশ। স্বামীর আদেশ কথাটায় অত্যন্ত ঘোর অধিকার বোধ ফুটে উঠেছে, যেটা কিশোরীর অন্তঃপুট ছুঁয়ে দিল। যদিও জায়গায় বসার বেশ অনুপযুক্তি, ভীষণ স্যাঁতস্যাঁতে ও ভটকা গন্ধময়, তবুও ওনার হুকুম মানতে হবে। দুটো আখ উপরে উঠিয়ে নেন তিনি। উনি ওদের নিকটে এগিয়ে যান। আচমকা পেছন থেকে দুজনকে আক্রমণ করে বসেন। হঠাৎ আক্রমণকারীরাও বেগতিক, মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল। অতঃপর ওদের হাত থেকে
পড়ে যায় রামদা দুটি। দুজনে চিত হয়ে জমিনে শুয়ে পড়ে। সেই সুযোগে উনি রামদা দু হাতে দুটি তুলে নেন, দুটোকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে এরপর বাকি দুটোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। রাস্তার উপরে দুজনকেই পান। উনি ছুটে আসার আগে একজন হঠাৎ ওর পিঠে আক্রমণ করতে এগিয়ে আসে। উনি দ্রুত সরে যান, যার ফলস্বরূপ সে বেঁচে যায়। আঘাত গিয়ে গাছের উপরেই পড়ে, তবে ওদের দুজনকে ছাড়েন না। কতক্ষণ লাথি ঘুষি মেরে আহত করেন। এরপরে ভীষণ ক্রোধে গর্জে গর্জে আকাশচুম্বী রাগ নিয়ে রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে জখম করেন। শুধু একটাকে বাঁচিয়ে রেখে বাকি তিনটাকে মেরে নদীর জলে ভাসিয়ে দেন। ওই একটার গলায় চাপাতি রেখে শোধান, বল কে পাঠিয়েছে তোকে? লোকটা অস্ফুটের তীব্র ব্যথার প্রভাবে গঙ্গায় ফ্যাসফেসে গলায় বলে, আপনার বাবা মেজবান তালুকদার। নফ ওর স্পর্শ কাতর স্থানে দুটো লাথি বসায়। চাপাতি গলায় ফের শক্ত করে চেপে তোলো। রামদা নিচাংশ দিয়ে মুখ বরাবর কয়েকটি বাড়ি মারল। সত্যিটা বলবি শুয়োর, না মরতে চাস ওদের মতন? লোকটা ভীষণ ভয় পেয়ে গেল, দুপা পিছিয়ে যায়। আজ যে জীবন তো ফিরতে পারবে না সেটা সুনিশ্চিত। স্বয়ং আজরাইল যেন আজ তার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ মুখ দিয়ে তার তাজা রক্ত বেরিয়ে এলো। রক্ত মাখা মুখে বেদরে খুকুক করে কাশলো কতক্ষণ। কাশি শেষ হলে গোঙাতে গোঙাতে বলল, বলছি আপনার চাচা জাহিদ তালুকদার। নফের চোয়াল শক্ত হয়ে এলো। ওটাকে ওখানে কেটে টুকরো টুকরো করে এলো। সব প্রমাণ মুছে দিয়ে এমন সব প্রমাণ রেখে দিলেন যা সন্দেহের তীর স্বয়ং জাহিদ তালুকদারের গায়ে গিয়ে পড়ে। এরপর পাখির দিকে এগিয়ে যান। ভাগ্যিস নদী থেকে গোসল করে গিয়েছিল, নয়তো মেয়েটাকে নির্ঘাত রক্ত দেখে হাঁটাটা করত। নবাব যাওয়ার পরপরই পাখি চুপচাপ বসেছিল। চতুর্দিকে শিয়াল খাটাসের ডাক ওর ভয় তুমুল হারে বাড়ি তুলো। আচমকা দেখলো ওর পায়ের উপর দিয়ে শীতল পিছল জাতীয় কিছু একটা প্রাণী হেঁটে যাচ্ছে। ভালো করে উপলব্ধি করলো, কিঞ্চিত চাঁদের আলোতে দেখলো এটি একটি সাপ, তাও একটা নয় তিনটে। একটি ওর পায়ের উপর আর বাকি দুটো তার পাশে বিড়া পাকিয়ে বসে আছে। যাদের পাশে অনায়াসে সে নিশ্চিন্তে বসে। ওর নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। সমস্ত শরীর চনচন করে শিউরে উঠল শীত শীত ঠান্ডা শরীরে। ছকছক করে কাঁপছে ভেজা কাপড়ে দেহটা। দ্বিগুণ হারে কাঁপিয়ে তুললো। একটু শব্দ কিংবা নড়াচড়া করলেই যেন ওদের বিষাক্ত বলে মৃত্যু সুনিশ্চিত। ততক্ষণ নফ এসে পড়ল। সামনে আগানোর আগে দেখলো পাখি পায়ের ওপর সাপ। উনি জলদি একটা আখ উছড়ে নিয়ে সাপটাকে পা থেকে সরিয়ে ফেল। ততক্ষণে পাখি প্রাণ ফিরে পেল। জলদি গিয়ে ওনার বুকে জাপটে পড়লো, হু করে কেঁদে ফেল। মেয়েটার সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা। নফ তার উষ্ণতা দিয়ে হাত শরীর গরম করতে চাইলে থেমে থেমে শ্বাস ফেলে। উনি কৃত্রিম অক্সিজেন দেন পরপর। পাখি গুটি সুটি মেরে ওনার বুকের সঙ্গে লেপটে রইল। মুখটা একটুখানি হয়ে শুকনো। ওনার বজ্র মায়া হলো। ভয় পেয়েছে নিশ্চিত। ওর মুখটার দিকে তাকিয়ে সুথান লোকটি, আমি এসে পড়েছি কলিজা, ভয় কিসের জান? তোর সুদর্শন পুরুষটি আছে তো? যতদিন আমি বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে ততদিন পৃথিবীর কোনো বিপদ তোকে স্পর্শ করতে দিব না। এটা তোর স্বামীর প্রতিজ্ঞা, অঙ্গীকার। এখন একটু স্বাভাবিক হ। পাখি নিস্তব্ধ হয়ে ওনার বুকে সঙ্গে মিশে রইল। আগের মতন স্বাভাবিক হতে পারল না। ওনার কথার প্রসঙ্গে কোনো প্রকার উত্তর দিল না। উনি আর প্রশ্ন করলেন না। বুঝলেন মেয়েটার মনের অবস্থা। এমন পরিস্থিতি সে বহুবার পড়ল, মেয়েটা প্রথমবার। তাই নার্ভাস ফিল করা অস্বাভাবিক কিছু না। রমিজকে সে ফোন করে ওয়াটারপ্রুফ ফোন থাকায় ভাগ্যিস মোবাইলে পানি ঢুকেনি। কিছুক্ষণ পর রমিজ আসলো গাড়ি নিয়ে। নফ গাড়িতে উঠে বসলো এবং পাখিকেও টেনে উঠালো। রাত কটা তা জানা নেই। পাখির পুরো শরীর গরম, জ্বর আসবে ভাব। মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। গরম গরম কাপড় পরিয়ে দিয়ে কম্পিউটার গায়ে দিয়ে উনি ট্রি হোম থেকে বেরিয়ে পড়েন। তালুকদার বাড়ির উঠোনে জাহিদ তালুকদারের সাক্ষাৎ পেলেন। নফ মুখ ঢেকে আক্রমণকারীদের ছদ্মবেশে এসেছিল, যার কারণে আক্রমণকারী মনে করে উনি দ্রুত এগিয়ে আসেন। কিরে, কাজ হয়েছে? জাহিদ কিছু বুঝে ফেলার আগে নফ ওনার হাতে ছুরি ঠুকিয়ে দিল। জাহিদ অবাক নেত্রে চেয়ে দেখলেন পুরোটার সময়। তারপর মুখ দিয়ে আর্তনাদ করে উঠেন। তাতে নফ দমল না। রাগ যেন তার আজ আকাশচুম্বী গর্জে গর্জে উঠে আক্রোশ প্রসূতে ওনার পেট বরাবর দুটো লাথি বসালো সে। গলায় ছুরি ধরে মুখ থেকে মুখোশ ছড়িয়ে ফেলেন। জাহিদ তালুকদার নফের মুখ দেখে আটকে উঠল।
নওয়াব ওনাকে ছুঁড়ে ফেল। জাহিদের অস্ফুট গলাদেশ হতে বেরিয়ে এলো, তুমি? জি, নওয়াব তালুকদার, পিতা মেজবান তালুকদার। চিনতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না? আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? আমাকে মারতে চান কেন? আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি, নাকি আপনার মেয়েকে নিয়ে ভেগেছি, কোনটা? ফালতু কথা বলছো কেন? নওয়াব হাসলো, ভীষণ গা দুলিয়ে হাসতে হাসতে ওনার সামনে বসে পড়ল। নওয়াব তালুকদার প্রয়োজন ছাড়া অকেজো ভিত্তিহীন কথা বলে না চাচা যান। আগামীকালের জন্য পূর্ব প্রস্তুতি নেন। কত ঝড়ঝাপটা যাবে আপনার উপর দিয়ে, সাহায্য লাগলে অবশ্যই বলবেন। আমি আবার জনসেবা করতে ভালোবাসি। কথাটা বলে নওয়াব বেরিয়ে গেল। উনি রাগে ফুঁসছেন। যতবার শয়তানটাকে মারতে গিয়েছেন প্রতিবারই ব্যর্থ হয়েছেন।